হ্যালো, আমি ডক্টর সংহিতা সাহা, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, যশোর রোড, কলকাতার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মেডিকেল অফিসার। আজ 28 জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। এই হেপাটাইটিস সম্পর্কে আমরা কম বেশি প্রায় সবাই পরিচিত। তা নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, যশোর রোড, কলকাতার গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর মানিক লাল ঠাকুর স্যার। হ্যালো। হ্যালো স্যার। স্যার, যে 28 জুলাই আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেট করছি, এই হেপাটাইটিস জিনিসটা আমরা শুনেই থাকি। এটা বলতে আমরা কি বুঝি বেসিক্যালি? মানে হেপাটাইটিস বলতে প্রিডমিনেন্টলি আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এনি ইনফ্লামেশন অফ দ্য লিভার ইজ ক্যান বি কল্ড হেপাটাইটিস। এখন এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হেপাটাইটিসটা ইজ এ লিটল ডিফারেন্ট। ডিফারেন্ট ইন দ্য সেন্স যে এক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই হেপাটাইটিসের একটা সাবসেট নিয়ে বেসিক্যালি ফোকাস করছি, সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। তো এনি ভাইরাসেস কজিং হেপাটাইটিস, স্পেশালি এ বি সি অ্যান্ড ই, এইগুলো থেকে যে হেপাটাইটিসটা হচ্ছে সেই হেপাটাইটিসটা সম্পর্কে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য আমরা এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেটা অবজার্ভ করছি। এই যে প্রতি বছর সেলিব্রেট করছি, মানে কি অ্যাওয়ারনেস, কি ধরনের অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি যে মানে মানুষের মধ্যে? তো বেসিক্যালি এই যে ভাইরাল হেপাটাইটিস আমরা বলছি, তো ইট হ্যাজ গট এ হিউজ গ্লোবাল বার্ডেন। এর মধ্যে এই বি এবং সিটা ক্যান কজ ক্রনিক হেপাটাইটিস, অ্যাজ উই অল নো। এই ক্রনিক হেপাটাইটিস একবার যদি হচ্ছে তাহলে ইট ক্যান পারসিস্ট ইভেন ফর লাইফ টাইম। তো একটা পেশেন্ট একবার ইনফেক্টেড হয়ে গেলে লাইফ লং থেকে যেতে পারে। প্লাস দেখা গেছে যে বিভিন্ন কান্ট্রিতে যদিও প্রিভ্যালেন্সটা বিভিন্ন রকম হয়, যেগুলো হাই প্রিভ্যালেন্স কান্ট্রি সেখানে ইভেন মোর দেন 8% অফ দেয়ার পপুলেশন ক্যান বি ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি। যারা ইন্টারমিডিয়েট জোনে থাকছে সেই ইন্টারমিডিয়েট জোনে 2 to 8% অফ দ্য পপুলেশন উইল বি ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি, যেমন আমরা পড়ি অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট জোনে। যারা আবার নন এন্ডেমিক জোন সেক্ষেত্রে লেস দেন 2% উইল বি ইনফেক্টেড। তো আমরা যদি ভাবি ওয়ার্ল্ড পপুলেশন এবং সেখানে যদি আমরা একটা অ্যাভারেজ ভাবি যে যেখানে হাই এন্ডেমিসিটি, সেখানে ইভেন মোর দেন 8% অফ দেয়ার পপুলেশন ইজ ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি। এটা শুধুমাত্র হেপাটাইটিস বি। এবার হেপাটাইটিস সিও রয়েছে। ইন্ডিয়াতে প্রিভ্যালেন্স ইজ মোর আর লেস অ্যাবাউট 1.8-1.9% ফর হেপাটাইটিস সি। তাহলে আমাদের ইন্ডিয়াতে যত পপুলেশন রয়েছে, আমি যদি শুধু ইন্ডিয়ার কথাই বলি, তাহলে সেই পপুলেশন থেকেও ক্যালকুলেট করলে অ্যাবসলিউট নাম্বারটা কিন্তু খুব বড়। এবং এটা শুধু আমরা প্যারেন্টারাল হেপাটাইটিস মানে হেপাটাইটিস বি এবং সি নিয়ে কথা বলছি। যদি আমরা এর সাথে এ এবং ই কে যোগ করি তাহলে নাম্বারটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবার সেটাকে যদি আমরা গোটা বিশ্বে প্রজেক্ট করতে চাই যে যদি ইন্ডিয়াতে এরকম হচ্ছে তাহলে গোটা ওয়ার্ল্ডে কীরকম রয়েছে, তাহলে গোটা বিশ্বে এটা একটা হিউজ ডিজিজ বার্ডেন। এবং এই ডিজিজের সাথে সাথে এই ডিজিজ রিলেটেড কমপ্লিকেশনস, তার ম্যানেজমেন্ট এবং এই এই গোটা জিনিসটা নিয়ে একটা অ্যাওয়ারনেসের ভীষণ প্রয়োজন। কারণ কি, এই হেপাটাইটিস স্পেশালি বি এবং সি ক্রনিক হেপাটাইটিস যতদিন থাকছে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কোনো রকম সিমটমস আসছে না, হয়তো আমরা ডায়াগনোজও করছি না ঠিকঠাক, পেশেন্টও বুঝতে পারছে না, বাই দ্য টাইম দে আর গেটিং ডায়াগনোজ ইটস অলরেডি টু লেট। তো এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা খুব দরকার। নাম্বার ওয়ান, যে হেপাটাইটিস ইজ আ রিয়েল প্রবলেম, হেপাটাইটিসের প্রিভেনশনের জন্য কি করা যায়, হেপাটাইটিসের ম্যানেজমেন্টের জন্য কি করা যায়, এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য এভরি ইয়ার উই অবজার্ভ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অন 28 জুলাই। এই যে বলছেন আপনি অ্যাসিমটোমেটিক থাকে বা কিছু সিমটমস নিয়ে আসে, কি কি ধরনের সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে? ওকে, তো আমরা বেসিক্যালি যখন আমরা হেপাটাইটিস নিয়ে কথা বলছি, যেটা আপনি অলরেডি বললেন যে অনেক পেশেন্টই অ্যাসিমটোম্যাটিক হতে পারে। তো আমরা যদি অ্যাসিমটোম্যাটিক এবং সিমটোম্যাটিক ভাবি, সিমটোম্যাটিকও দুরকম হতে পারে। একটা আমরা বলছি অ্যাকিউট হেপাটাইটিস, একটাকে আমরা বলছি ক্রনিক হেপাটাইটিস। তো অ্যাকিউট হেপাটাইটিস যেটা, এটা প্রিডমিনেন্টলি হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হয়। হেপাটাইটিস সি ইউজুয়ালি অ্যাকিউট হেপাটাইটিস করে না। এই হেপাটাইটিস যখন অ্যাকিউট হেপাটাইটিস সিমটমস হচ্ছে তখন ইনিশিয়াল ফেজে একটা জ্বর, গা হাত পা ব্যথা, একটা খিদে না পাওয়া, বমি বমি ভাব, এরকম কিছুদিন চলবে। চলার পরে যখন জ্বরটা সেটেল করে যাচ্ছে তখন পেশেন্টের অ্যাকচুয়ালি জন্ডিস ডেভেলপ করে। তখন চোখ হলুদ হয়ে যাওয়া বা প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া, মানে ক্লিনিক্যাল জন্ডিস যেগুলো, সেই ক্লিনিক্যাল জন্ডিসের ফিচারগুলো আসবে। ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি ইনিশিয়াল কয়েক বছর কোনো সিমটমসই থাকছে না, যখন আন্ডারলাইং একটা লিভারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, কিন্তু পেশেন্ট কিন্তু ইজ অ্যাবসলিউটলি আনঅ্যাওয়্যার অফ দ্য ডিজিজ।
এবং এই লিভার ড্যামেজটা ধীরে 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 অ্যাকুমুলেট হতে হতে যখন এটা একটা সিরোটিক স্টেজে পৌঁছে যায় এবং তারপরে যখন ডিকম্পেনসেটেড সিরোসিস হয় তখন অ্যাকচুয়ালি পেশেন্টের সিমটমস দেখা দিচ্ছে। তখন কি তখন ইউজুয়ালি সিরোসিসের কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, যেমন জন্ডিস, পেটে জল চলে আসা, হাত পা ফুলে যাওয়া, রক্ত বমি, কালো মলত্যাগ করা এবং আলটিমেটলি লিভার ফেলিয়ার অ্যান্ড ডেথ ডিউ টু সিরোসিস অ্যান্ড ইটস কমপ্লিকেশনস। এর সাথে আরেকটা জিনিস যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে অ্যাসিমটোমেটিক। স্পেশালি দেখা গেছে এই হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এই ধরনের ভাইরাসগুলো অনেক ক্ষেত্রেই একটু রিলেটিভলি আন্ডার ডেভেলপড যে দেশগুলো যার মধ্যে আমরা পড়ি, সেক্ষেত্রে দেখা গেছে যেগুলো জলবাহিত হেপাটাইটিস, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো ছোট বয়সে কিন্তু বেশ কমন। তো ছোট বয়সে ইনফেকশনটা হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সিমটমস নাও হতে পারে। তো সেইগুলোকে আমরা বলছি অ্যাসিমটোমেটিক হেপাটাইটিস, যাদের ক্ষেত্রে সিমটমস হচ্ছে যেগুলো আমরা বললাম অ্যাকিউট হেপাটাইটিসের সিমটম হতে পারে, বা পরবর্তীকালে ক্রনিক হেপাটাইটিস থেকে সিরোসিস হলে তার কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করে আমাদের কাছে। এই যে হেপাটাইটিসটা হচ্ছে বিভিন্নভাবে ছড়াতে পারে, তো কি কি রুটস হতে পারে, প্যারেন্টাল বা ওরাল রুটস? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। কারণ এই রুটগুলো যদি আমরা না জানি যে কোন রুট দিয়ে স্প্রেড করতে পারে, তাহলে পরে তার প্রিভেনশন নিয়ে চিন্তা ভাবনা করাটা আমাদের পক্ষে খুব মুশকিল। তো ব্রডলি আমরা দুটো ক্লাসে ভাগ করছি এই হেপাটাইটিস ভাইরাসগুলোকে। একটাকে আমরা বলছি ফিকো-ওরালি ট্রান্সমিটেড ভাইরাসেস, আর একটাকে আমরা বলছি প্যারেন্টালি ট্রান্সমিটেড ভাইরাসেস। ফিকো-ওরাল ট্রান্সমিশন মানে হচ্ছে নোংরা খাবার দাবার বা নোংরা পানীয় জল যদি আমরা পান করি বা খাই, তাহলে পরে তার থেকে যে ইনফেকশনটা হচ্ছে সেটাকে আমরা ফিকো-ওরালি ট্রান্সমিটেড বলছি। তার মধ্যে পড়ে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। অন দি আদার হ্যান্ড যেটা আমরা বলছি প্যারেন্টালি ট্রান্সমিটেড ভাইরাসেস, তার মধ্যে পড়ছে বি, সি এবং ডি। এখন ডিটা আমরা এর আগে উচ্চারণ করি, হঠাৎ করে ডিটা বলছি। ডিটা ইজ আ কোডিপেন্ডেন্ট ভাইরাস, যেখানে হেপাটাইটিস বি থাকছে সেখানে ডি থাকছে। তো যে কারণে অলদো ডি ইজ নট আনইম্পর্টেন্ট, বাট যেহেতু বি এর সাথে হয় এবং ট্রিটমেন্টটাও বি এর সাথেই মোটামুটি বি এর ট্রিটমেন্ট করলে ডি চলে যায়, তো ডি অ্যাকচুয়ালি ডাজ নট রিকোয়ার সো মাচ অফ মেনশন। তো সেই জন্য আমরা হয়তো এটা মেনশন করছি না। তো প্যারেন্টাল ট্রান্সমিশনে বি, সি এবং ডি এই তিনটে ভাইরাস। যে প্যারেন্টাল ট্রান্সমিশন বলতে আমরা বলছি ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, তার থেকে যদি কারো ইনফেক্টেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস যদি কেউ ট্রান্সফিউজ হচ্ছে তার থেকে হয়। নিডল শেয়ারিং, মানে যারা ইনজেকশন ড্রাগ অ্যাবিউজ করছেন তারা যদি একই নিডল একাধিক লোকজন শেয়ার করেন, তার থেকে এই ইনফেকশনটা স্প্রেড হতে পারে। পেরিনেটাল ট্রান্সমিশন হয়, মায়ের থেকে বাচ্চার ট্রান্সমিশন হতে পারে ডিউরিং জেস্টেশন, যতক্ষণ মায়ের পেটে বাচ্চা রয়েছেন, এবং যখন ডেলিভারির আশপাশের ওই পিরিয়ডটাতেও হতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশন, স্পেশালি যদি আনসেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস থাকে তো সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে। এটা হচ্ছে প্যারেন্টালি ট্রান্সমিটেড ভাইরাসের রুট। স্যার, এই যে আমরা তো ওপিডিতে এরকম পেশেন্ট পেয়েই থাকি, কি কি সিমটমস নিয়ে পেশেন্ট সেক্ষেত্রে আমাদের কাছে প্রেজেন্ট করবে? সিমটমস যেটা বললাম যে ওপিডিতে পেশেন্ট প্রেজেন্ট অ্যাসিমটোমেটিক, অবভিয়াসলি বিকজ দে আর কমপ্লিটলি অ্যাসিমটোমেটিক, দে আর নট ইভেন অ্যাওয়্যার যে তাদের হয়েছে, তো দে ওন্ট প্রেজেন্ট টু আস। অ্যাসিমটোমেটিক পেশেন্টস ক্যান প্রেজেন্ট যদি তাদের অন্য কোনো, লেটসে একজনের কোনো একটা সার্জারি করার প্ল্যান হচ্ছে, তো সার্জারি করার আগে যদি তাদের ভাইরাল স্ক্রিনিং করা হলো, সেখানে ইনসিডেন্টালি দে ক্যান গেট ডিটেক্টেড যে কারো হেপাটাইটিস বি বা হেপাটাইটিস ইনফেকশন রয়েছে। তো ইনসিডেন্টাল ডিটেকশনগুলো মোস্টলি এই আজকাল যেমন হেলথ চেক আপ ইজ র্যাম্পেন্ট ইন এভরি কর্নার অফ দ্য কান্ট্রি। এই হেলথ চেক আপে ইনসিডেন্টাল ডায়াগনোসিস আমরা কিছু পাচ্ছি, কিছু প্রি অপারেটিভ স্ক্রিনিংয়ে পাচ্ছি, এরা অ্যাসিমটোমেটিক ইন্ডিভিজুয়ালস। সিমটোমেটিক পেশেন্ট আমরা যারা পাচ্ছি, অ্যাকিউট হেপাটাইটিসের সিমটম যাদের রয়েছে, যারা এই যে সিমটমগুলো আমরা বললাম, জ্বর, বমি বমি ভাব, হাত পা ব্যথা ফলোড বাই জন্ডিস, এই সিমটমগুলো নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করছে। খুব খারাপ সিচুয়েশন হলে পারে, অলদো ইটস রেয়ার, কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস ক্যান ইভেন গো অন টু অ্যাকিউট লিভার ফেলিয়ার। ইটস আ রেয়ার কমপ্লিকেশন বাট ইটস আ লাইফ থ্রেটনিং ওয়ান। তো অ্যাকিউট লিভার ফেলিয়ার নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ফর ক্রনিক হেপাটাইটিস মূলত এরা একটা ক্রনিক ফ্যাটিগ, তার থেকে স্ক্রিনিংয়ের থেকে পজিটিভ ধরা পড়তে পারে, এবং পরবর্তীকালে যখন সিরোসিস ডেভেলপ করছে, সিরোসিস অ্যান্ড ইটস কমপ্লিকেশনস লাইক ওই যেগুলো বললাম, পেটে জল চলে আসা, জন্ডিস, রক্তবমি, কালো মলত্যাগ হওয়া, ওজন কমে যাওয়া, এই ধরনের সিমটম নিয়ে, বা ক্যান্সার ডেভেলপ করে গেলে পেটে ব্যথা, এই ধরনের সিমটম নিয়ে লোকজন প্রেজেন্ট করতে পারে। স্যার, এরকম যদি কোনো পেশেন্ট আমাদের কাছে ওপিডিতে প্রেজেন্ট করছে, তখন আমাদের ফার্দার কিছু ইনভেস্টিগেশনস অবভিয়াসলি করাতে হবে। সেক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন প্রোটোকল আমাদের কাছে রয়েছে সেই সম্পর্কে আমরা কিছু বলেন। হেপাটাইটিসের যদি আমরা হেপাটাইটিসের স্ক্রিনিং নিয়ে কথা বলছি, যে ভাইরাসটা আছে কি নেই, দিস ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ইজি ইন মোস্ট অফ দ্য কেসেস। তো কিছু স্ক্রিনিং ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু বলে দেওয়া সম্ভব যে কারোর হেপাটাইটিসের ইনফেকশনটা রয়েছে কি নেই। এখন ইনফেকশনটা রয়েছে কি নেই, এখানে গিয়ে গল্পটা অনেক সময় শেষ হয় না। যদি কারো ইনফেকশন পাওয়া যায়, তাহলে পরে আমাদের আরও কিছু প্রশ্নের জবাব দিতে হয়। সেটা হচ্ছে যে অলরেডি ভাইরাসটা, স্পেশালি ইন কেস অফ ক্রনিক হেপাটাইটিস, যে ভাইরাসটা অলরেডি যে লিভারে
রয়েছে, তো ওয়েদার ইট হ্যাজ কজড এনি লিভার ড্যামেজ অলরেডি অর নট, এবং যদি করেছে তাহলে কত দূর করেছে, অ্যান্ড ওয়েদার দ্য ভাইরাস ইজ স্টিল অ্যাক্টিভ অর নট। তো এইগুলোর জন্য আমাদের উই হ্যাভ ব্লাড প্যানেলস, উই হ্যাভ আলট্রাসোনোগ্রাফি, আমাদের লিভার ফাইব্রোসিসের স্কোরিংয়ের জন্য ফাইব্রোস্ক্যান, লিভার সিরোসিস হয়ে গেছে কিনা, লিভারের ব্লাড প্রেশার বেড়ে গেছে কিনা, যেটাকে আমরা পোর্টাল হাইপারটেনশন বলি, তার জন্য এন্ডোস্কোপি করার প্রয়োজন পড়তে পারে। অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে এত কিছু ইউজুয়ালি প্রয়োজন পড়ে না। অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে যেহেতু জন্ডিস থাকছে, ইউজুয়ালি পেশেন্ট উইল গেট টু নো whether the patient has which kind of hepatitis by doing some simple blood tests. এই যে আমরা যখন হয়তো ডায়াগনোজ করলাম, তখন আমাদের তো অবভিয়াসলি ট্রিটমেন্ট করাতে হবে। সেই ট্রিটমেন্ট প্রোটোকল এখন আমাদের কান্ট্রিতে কি কি অ্যাভেলেবেল আছে? আগে আমরা এই ট্রিটমেন্টের ব্যাপারটাতে বলতে গেলে আমরা যেমন আগে যেটা বললাম যে আমরা অ্যাকিউট আর ক্রনিক যেভাবে দুটো ভাগ করছি, ট্রিটমেন্টটা আমরা সেভাবেই ডিভাইড করতে পারি। ইন মোস্ট অফ অ্যাকিউট হেপাটাইটিস উই ডোন্ট নিড এনি ট্রিটমেন্ট, মানে কোনো স্পেসিফিক ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্ট বলতে কি, তার যা যা সিমটমস হচ্ছে, কারো খেতে ইচ্ছে হচ্ছে না, তার জন্য কিছু ওষুধের প্রয়োজন পড়তে পারে। যদি কারো জন্ডিসের জন্য গা হাত পা চুলকুনি হচ্ছে, তার জন্য কিছু ওষুধের প্রয়োজন পড়তে পারে। ব্যালেন্স ডায়েট নেওয়া, অ্যাডিকুয়েট হাইড্রেশন রাখা, এই ছোট ছোট কিছু সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করলে দেখা গেছে অ্যাকিউট হেপাটাইটিস ইজ মোস্টলি সেলফ লিমিটিং ইলনেস, স্পেশালি হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই, আনলেস দ্য পেশেন্ট ল্যান্ডস আপ ইন আ acute liver failure state. Now, that being a very rare condition, we don't expect it to happen, but sometimes it does happen. যদি কারো acute liver failure যায়, তাহলে পরে সেগুলো আমরা কিছু টেস্টের মাধ্যমে বুঝতে পারবো। পেশেন্টের কিছু সিমটমস চলে আসে, যেমন অজ্ঞান হয়ে যাওয়ার, অ্যাটাক চলে আসা, বা ব্লিডিং শুরু হয়ে যাওয়া বিভিন্ন জায়গা থেকে, তখন তাদের অ্যাডভান্সড মেডিকেল ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে, হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে, এবং কিছু ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন পড়তে পারে। অন দি আদার হ্যান্ড, ইফ ইউ লুক অ্যাট ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে আগে আমি হেপাটাইটিস সিটা নিয়ে বলি। হেপাটাইটিস সির ট্রিটমেন্ট হ্যাজ রেভলিউশনাইজড ইন লাস্ট ডিকেড অর সো। আগে কীরকম ছিল, ইভেন ওয়েন আই ওয়াজ আ রেজিডেন্ট, তখন ইট ইউজ টু বি এ কয়েন টস। মানে উই ইউজ টু ট্রিট আ পেশেন্ট ফর অলমোস্ট আ ইয়ার উইথ মাল্টিপল ইঞ্জেকশনস। সপ্তাহে 1টা বা 3টে করে ইঞ্জেকশন নিতে থাকতে হতো 1 বছর ধরে, এবং তারপরেও ঠিক হওয়ার চান্সেস ওয়াজ অনলি 50%। তো আমাদের কনসালটেন্টরা মস্করা করে বলতেন, ইটস লাইক এ কয়েন টস, ইট ক্যান হ্যাপেন, ইট মাইট নট হ্যাপেন। এখন সেটা লাস্ট 10 বছরে উই হ্যাভ সো অ্যাক্টিভ ড্রাগস দ্যাট উইদিন 3 to 6 months 95% অফ দ্য পেশেন্টস আর কিওর্ড। তো একটা দিকে যখন ছিল যে বছরের পর বছর ইঞ্জেকশন নেওয়ার পর যে রোগটা ঠিক হচ্ছিল না, সায়েন্স হ্যাজ অ্যাডভান্সড ইট সো মাচ যে এখন 3 থেকে 6 মাস ওরাল ট্যাবলেটস, and in 95%, more than 95% cases, we can cure hepatitis C. So that's a very good news. On the other hand, hepatitis B is not curable so far. এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কিওর নেই। কিন্তু এই যেটা আমি বললাম, যে যাদের ক্ষেত্রে ভাইরাসটা অ্যাক্টিভ রয়েছে, তাদের লিভার ড্যামেজ করতে পারছে, লিভার সিরোসিস করছে, লিভার ফেলিয়ার করছে, লিভার ক্যান্সারের রিস্ক পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে, ট্রিটমেন্ট যদি প্রপারলি করা হয় তাহলে পরে অল দিস রিস্ক কাম ডাউন অ্যান্ড কোয়াইট সিগনিফিকেন্টলি। তার মানে আমরা ট্রিটমেন্ট আমাদেরকে লং টার্ম কন্টিনিউ করতে হবে। ভাইরাসটাকে আমরা সাপ্রেস করে রাখতে পারবো, সো মাচ সো দ্যাট ইট ওয়ন্ট কজ লিভার ড্যামেজ, ইট ওয়ন্ট কজ লিভার ক্যান্সার, ইট ওয়ন্ট কজ লিভার সিরোসিস, বাট দ্য ভাইরাস উইল স্টে। তো এই ক্ষেত্রে লং টার্ম ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে। অবভিয়াসলি সায়েন্টিস্ট আর ওয়ার্কিং অন ইট, যদি আমরা ইন ফিউচার কোনো কিওরের পর্যায়ে পৌঁছতে পারি। এই যে আমরা কিছু কিছু দেখি যে মানে এন্ডোস্কোপিক কিছু প্রসিডিওর করা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেরকম কিছু এন্ডোস্কোপিক প্রসিডিওর কি করা হয় অ্যাকচুয়ালি উপরিত, আমরা সেই সম্পর্কে কিছু বলেন। তো এন্ডোস্কোপিক রোলটা ইন হেপাটাইটিস কামস when the patient is cirrhotic. তো অ্যাকিউট হেপাটাইটিসে এন্ডোস্কোপি ডাজন্ট হ্যাভ এ রোল। ক্রনিক হেপাটাইটিস ইনিশিয়াল ফেজ এন্ডোস্কোপি ডাজন্ট হ্যাভ এ রোল। বাট একবার যখন পেশেন্ট সিরোসিসে চলে যায়, দ্য পেশেন্ট ইজ অ্যাট রিস্ক অফ ডেভেলপিং পোর্টাল হাইপারটেনশন। তো লিভারের যদি মানে নর্মালি কি হয়, পেটের ব্লাডটা লিভারে ফিল্টার হয়ে তবে হার্টে ফেরত যাচ্ছে, এটা অবভিয়াসলি আই ডোন্ট নিড টু টেল ইউ, ইটস জাস্ট ফর দ্য অডিয়েন্স। তো লিভারে যদি প্রেশারটা বেড়ে যায়, হোয়াট হ্যাপেন্স ইজ, বাট দ্য ব্লাড হ্যাজ টু গো ব্যাক টু হার্টে তো ফিরতেই হবে মানুষকে বেঁচে থাকতে গেলে। হোয়াট দ্য বডি ডাজ ইজ, বডিতে কিছু বাইপাস চ্যানেলস মানে কোল্যাটারালস ওপেন আপ করে যাচ্ছে, লিভারটাকে বাইপাস করে সেটা হার্টে ব্লাডটাকে সাপ্লাই দিচ্ছে। এবার এটার ভালো দিক এটা যে দ্য পেশেন্ট সার্ভাইভস, বিকজ নইলে ব্লাডটা পেটের মধ্যে থেকে গেলে বাঁচবে কি করে। খারাপ দিক এটা যে অ্যাবনর্মাল ব্লাড ভেসেলগুলো নতুন করে খুললো, এইগুলো কিন্তু অত হেভি লোড নেওয়ার জন্য তৈরি নয়। দিস ব্লাড ভেসেলস আর নট দ্যাট স্টার্ডি টু পুট ইন কনটেক্সট। সো কি হয়, যদি প্রেশার খুব বেড়ে যায় লিভারে, তাহলে পরে দিস ব্লাড ভেসেলস ক্যান রাপচার,
এর মধ্যে এই খাদ্য নালীতে মানে আমাদের যেটা ইসোফেগাস ফুড পাইপ যেটা থাকছে ইসোফেগাসের ব্লাড ভেসেলগুলো আর ভেরি নোটোরিয়াস। সেকেন্ড নোটোরিয়াস উইল বি স্টামাকের ব্লাড ভেসেলগুলো। সো আমরা এগুলোকে বলছি ভ্যারিসেস। তো এই ভ্যারিসেসগুলো রাপচার করলে পরে তখন প্রচন্ড ব্লিডিং হতে পারে, তার থেকে রক্তবমি হওয়া, কালো মল ত্যাগ করা, হিমোগ্লোবিন প্রচন্ড কমে যাওয়া এই রিস্কগুলো থাকে, এমনকি দ্য পেশেন্ট মে ডাই বিকজ অফ ব্লিডিং। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে এত বড় শিরাগুলো না হয়েও খুব ছোট 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 শিরাও থাকে যেগুলোকে আমরা পোর্টাল হেপাটাইটিস, গ্যাস্ট্রোপ্যাথি বা গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেজিয়াস বলছি। বেসিক্যালি এগুলো ডাইলেটেড ব্লাড চ্যানেলস উইচ আর নট সাপোজ টু টেক সো মাচ অফ ব্লাড। সেই ছোট ছোট ব্লাড ভেসেলগুলো রাপচার করেও কিন্তু ক্রনিক্যালি পেশেন্টের হিমোগ্লোবিন কম থাকতে পারে। হিয়ার কামস দ্য রোল অফ এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপিতে আমরা কি করছি, উই অ্যাসেস যে কতটা সিগনিফিকেন্টলি ব্লাড প্রেশার রেজ হয়ে আছে, ভ্যারিসেস আছে কি নেই, ভ্যারিসেস থাকলে তার থেকে ব্লিডিং হওয়ার রিস্ক কতটা রয়েছে, ওই পিএইচজি বা গিএফ যেগুলো বলছি সেগুলো রয়েছে কিনা, অ্যান্ড ইফ দে আর দেয়ার অ্যান্ড দে আর কজিং প্রবলেমস উই ক্যান ট্রিট দেম অ্যাজ ওয়েল থ্রু এন্ডোস্কোপি। কি করা যেতে পারে, এই ইসোফেজিয়াল ভ্যারিক্সগুলোকে উই ক্যান ব্যান্ড দেম, উই কল্ড ইট ইভিএল, দ্যাট ইজ এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। কমন টার্মিনোলজিতে অনেক সময় ব্যান্ড লাইগেশন বা লিভার ব্যান্ডিংও লোকজন বলে থাকেন। এই ইভিএল প্রসিডিওরটা করলে পরে ইসোফেজিয়াল যে ব্লাড ভেসেলগুলোকে এগুলোকে আমরা ব্লক করে দিতে পারি। ফর স্টমাক ভ্যারিসেস we have injection that is called a cyanoacrylate injection, সেই ইনজেকশনটা দিলে পরে এই ব্লাডগুলোকে ক্লট করে দেওয়া যায়। ফর গেভ, যেটা নাকি অ্যান্ট্রামে থাকছে ছোট ছোট ব্লাড ভেসেল যেগুলো রয়েছে সেগুলো থেকে যদি লং টার্ম ব্লিডিং এর কারো প্রবলেম হচ্ছে তাহলে এপিসি আর্গান প্লাজমা কোঅ্যাগুলেশন বলে একটা প্রসিডিওর করা যায়, যার মাধ্যমে ওই ব্লাড ভেসেলগুলোকে আমরা পুড়িয়ে দিলে পরে ওখান থেকে ব্লিডিং এর রেসটা কমানো যায়। তো মেজরলি এইগুলো হচ্ছে এন্ডোস্কোপির তে করা সম্ভব, এন্ডোস্কোপিতে এই জিনিসগুলো করা সম্ভব পেশেন্টের জন্য। এই যে এতক্ষণ আমরা হেপাটাইটিস সম্পর্কে আলোচনা করলাম, তো হেপাটাইটিসটা প্রিভেন্ট করার জন্য আমাদের হাতে কি কোনো অপশন আছে যে হ্যাঁ আমরা করতে পারি, সাধারণ মানুষ কিভাবে প্রিভেন্ট করতে পারেন? This is probably the most important question when we are talking about hepatitis D. কারণ প্রিভেনশন যদি করা যায়, if we can stop the spread, তাহলে the half the battle is gone. তাহলে এক্সিস্টিং কেসগুলোকে আমরা ম্যানেজ করতে হবে শুধু। প্রিভেনশনের ক্ষেত্রেও সেম, আমরা যেমন বলছিলাম যে ফিকো ওরাল ট্রান্সমিশন অ্যান্ড প্যারেন্টাল ট্রান্সমিশন। ফর ফিকো ওরাল ট্রান্সমিশন খুব সিম্পল কয়েকটা জিনিস লাগে, পরিশ্রুত পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার, দ্যাটস ইট। সাবান দিয়ে হাত ধোয়া সবসময়, খাবার টাচ করুন বা খাবার দাবার যেখানে রাখা হচ্ছে সেই বাসনপত্র টাচ করুন, যিনি রান্না করছেন, যিনি খাবার দাবার হ্যান্ডেল করছেন, যিনি পরিবেশন করছেন এবং যিনি খাচ্ছেন, সবাইকে হ্যান্ড হাইজিনটা মেনটেন করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার, পরিশ্রুত পানীয় জল। এর বাইরে যেটা রয়েছে দ্যাট ইজ ভ্যাকসিন। হেপাটাইটিস এর জন্য দেয়ার ইজ ভ্যাকসিন অ্যাভেলেবল, যেটা বাচ্চাদেরও দেওয়া যায়, বড়দেরও দেওয়া যায়। বাচ্চাদের দিলে পরে এটা ইটস ভেরি এফিকেশিয়াস। আনফর্চুনেটলি এখনো পর্যন্ত হেপাটাইটিস ইর জন্য কোনো কমার্শিয়াল অ্যাভেলেবল ভ্যাকসিন নেই। তো হেপাটাইটিস এর জন্য ভ্যাকসিনেশন করানো এবং এই ছোট ছোট জিনিসগুলোকে মেনে চললে পরেই এই ফিকো ওরালি ট্রান্সমিটেড ভাইরাসগুলোকে আটকে দেওয়া যাবে। অন দি আদার হ্যান্ড প্যারেন্টাল ভাইরাসেসের জন্য ফর হেপাটাইটিস বি অ্যাগেন উই হ্যাভ ভেরি গুড ভ্যাকসিন, এবং এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত এখন। তো গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকটি সদ্যজাতকে এই ভ্যাকসিনটি দেওয়া হয়। নিজের বাচ্চার ভ্যাকসিনেশনটা প্রপারলি হচ্ছে কিনা সেটা আমাদের এনশিওর করতে হবে। বড়দের ক্ষেত্রের জন্য এই ভ্যাকসিন অ্যাভেলেবল রয়েছে, যারা স্পেশালি যারা অ্যাট রিস্ক, যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স বা যাদের লিভারের সমস্যা রয়েছে, তাদের দে শুড গেট ভ্যাকসিনেটেড, দে শুড কনসাল্ট দেয়ার ডক্টর্স অ্যান্ড দে শুড গেট ভ্যাকসিনেটেড। আগেন ফর হেপাটাইটিস সি উই ডোন্ট হ্যাভ এনি ভ্যাকসিন। আর কিছু প্রিকশনস হচ্ছে এই যেটা বললাম ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস থেকে যে স্প্রেডটা আমি বললাম, দিস ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট ইন কারেন্ট সিনারিও। কারণ গভর্নমেন্টের এটা প্রোটোকল অ্যান্ড ইটস এ রুল যে প্রত্যেকটা ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস আর গেটিং স্ক্রিনড ফর হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। তো যেইগুলো প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে এটা ম্যান্ডেটরি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি স্ক্রিন করেই সেই ব্লাডটা দেওয়া হচ্ছে। তো যে কারণে ওই রুটটা এখন আর ততটা ইম্পর্টেন্ট নয়। বাট আইভি ড্রাগ অ্যাবিউজ, অবভিয়াসলি নিডল শেয়ারিং বন্ধ করতে হবে, যেটা আমি সবসময় বলি, যদি আমরা আইভি ড্রাগ অ্যাবিউজ বন্ধ করতে পারি, নাথিং বেটার দেন দ্যাট। কিন্তু শর্ট অফ দ্যাট, ইফ ইউ কান্ট স্টপ আইভি ড্রাগ অ্যাবিউজ, অ্যাটলিস্ট নিডল শেয়ারিংটা বন্ধ করতে হবে। সো উই হ্যাভ টু এনশিওর দ্যাট দে হ্যাভ অ্যাডেকুয়েট অ্যাক্সেস টু নিডলস সো দ্যাট দে ডোন্ট শেয়ার ইচ আদার্স নিডল। সেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস, ব্যারিয়ার মেথড, যদি সেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস না করা যাচ্ছে, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স অ্যাভয়েড করা, যদি হচ্ছে তাহলে পরেও টু ইউজ কন্ডোম অ্যান্ড barrier methods that can help us prevent acquiring hepatitis B and C.
এইগুলোই মোটামুটি, অ্যান্ড ইভেন ফর অ্যাজ আই সেড যে পেরিনাটাল ট্রান্সমিশন হচ্ছে মায়ের থেকে বাচ্চার হচ্ছে, তার জন্য উই হ্যাভ এফেক্টিভ ভ্যাকসিন, উই হ্যাভ ইমিউনোগ্লোবুলিন, যেটা বাচ্চাকে দিলে পরে বাচ্চার ক্ষেত্রে এই ইনফেকশনের রিস্কটা ট্রেমেন্ডাসলি কমিয়ে দেওয়া যায়। তো এই ছোট ছোট জিনিসগুলো ভ্যাকসিনেশন করানো ফর হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস এ, এবং কয়েকটা ছোট ছোট জিনিসকে যদি আমরা ফলো করে চলি, তাহলে ডেফিনেটলি আমরা হেপাটাইটিসের যে এই ট্রান্সমিশনটা এটাকে আমরা ব্রেক করতে পারবো। এই যে এখন চলছে আমার কোভিড-19 একটা প্যান্ডেমিক সিচুয়েশন, যেসব পেশেন্ট হেপাটাইটিস ডায়াগনোসড তাদের ক্ষেত্রেই কিছু এক্সট্রা প্রিকশনস বা কিছু নেওয়া উচিত? ইয়েস, এই কোভিডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোভিড ক্যান কজ নন স্পেসিফিক এলিভেশন ইন লিভার এনজাইমস, এবং যাদের দেখা যাচ্ছে অলরেডি লিভার সেরোটিক রয়েছে, দে আর প্রোন ফর ডেভেলপিং অ্যাকিউট লিভার ফেলিয়ার অর অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেলিয়ার। তো কোভিডের ক্ষেত্রে যে কোমরবিডিটি কথাটা এখন খুব সবাই জানেন, মোটামুটি পপুলার হয়ে গেছে। তো লিভার ডিজিজ ইজ অলসো আ কোমরবিডিটি। তো যাদের লিভার ডিজিজ জানা রয়েছে, এটা মনে রাখতে হবে যে সিরোসিস, ক্রনিক হেপাটাইটিস, দিজ আর ইমিউনোসাপ্রেসড কন্ডিশন। আপনার ইমিউনিটি কিন্তু ভালো নয়। এই সিচুয়েশনে যদি কোভিড হয় অবশ্যই, বা কোভিডের মতন সিমটমও যদি হয়, অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, এটা ডিক্লেয়ার করুন যে আপনার হেপাটাইটিস বা সিরোসিস এটা রয়েছে, সো দ্যাট দে ক্যান বি প্রিপেয়ার্ড যে আপনার ক্ষেত্রে কতটা প্রিকশন আমাদের নেওয়া উচিত, আপনার এক্স্যাক্ট লিভার ফাংশনটা কীরকম রয়েছে, আপনার ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ লিভারকে এফেক্ট করবে কিনা সেগুলো ডিসাইড করে আমাদের ওষুধ দেওয়ার ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এবং অবভিয়াসলি দে আর অ্যাট রিস্ক অফ ডেভেলপিং অ্যাকিউট আর অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিয়ার, সেই দিকটা মাথায় রেখে তাদের চিকিৎসাগুলোকে আমাদের চালাতে হয়। স্যার, এই যে এখন ভ্যাকসিনেশন প্রোটোকল চলছে, তো কোভিড-19 ভ্যাকসিন এই হেপাটাইটিস পেশেন্টের ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন রয়েছে বা কিছু, মানে দিতে পারবে না? নট রিয়েলি, নো কন্ট্রাইন্ডিকেশন পার সে। যেটুকু থাকে সেটা হচ্ছে রিস্ক অফ লোকাল ব্লিড, স্পেশালি যাদের সিরোসিস ডেভেলপ করে গেছে। অবভিয়াসলি আপনার যদি হেপাটাইটিস রয়েছে কোনো পেশেন্টের, স্পেশালি ক্রনিক হেপাটাইটিস বি অ্যান্ড সি, নিডল থেকে যেহেতু রিস্ক, ট্রান্সমিশনের রিস্ক থাকছে, ইউ শুড ডিসক্লোজ দ্যাট টু ইয়োর হেলথ কেয়ার প্রোভাইডার, যিনি আপনাকে ইঞ্জেকশন দিচ্ছেন, সো দ্যাট আইডিয়ালি ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড ইটস ইউনিভার্সাল প্রিকশন, যে সবার ক্ষেত্রে আমাদেরকে সেই প্রিকশনটা নিয়ে কাজ করতে হবে, বাট দিস ইজ নট আইডিয়াল ওয়ার্ল্ড। তো যে কারণে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইউ শুড ডিসক্লোজ দিস টু ইয়োর হেলথ কেয়ার প্রোভাইডার, যিনি আপনাকে ভ্যাকসিনেট করছেন, সো দ্যাট শি ডাজ নট গেট ইনফেক্টেড ফ্রম ইয়োর নিডল। ওই নিডলটা যাতে ঠিকঠাকভাবে ডিসপোজ অফ করা হয়, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে পেশেন্টের জন্য যে ইমপ্লিকেশনটা, সেটা হচ্ছে যদি কারো সিরোসিস থাকে, তাদের একটু লোকাল ব্লিডিং বা লোকাল হিমাটোমা, এখানে ব্লাড ক্লট করে যাওয়ার একটা রিস্ক থাকে। তো যেটা করা উচিত সেটা হচ্ছে নর্মাল একটা ইঞ্জেকশনের পর যেমন আমরা 1 মিনিট একটু চেপে ধরে রাখছি, ইফ ইউ হ্যাভ সিরোসিস তাহলে, বা ইফ ইউ হ্যাভ ক্রনিক হেপাটাইটিস, একটু লোকাল প্রেশারটা একটু প্রলং পিরিয়ড ধরে দিলে পরেই হবে। আদারওয়াইজ ফর হেপাটাইটিস অ্যান্ড সিরোসিস দের ইজ নো কন্ট্রাইন্ডিকেশন ফর টেকিং ভ্যাকসিন। অনেক ইনফরমেশন আপনি আজকে আমাদের সাথে শেয়ার করলেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক থ্যাঙ্কস। আর থ্যাংক ইউ।